নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের এক নতুন গল্পতে। আজকে আমাদের নিবেদন শ্রী শিবরাম চক্রবর্তীর কলমে এক অ্যাডভেঞ্চার গল্প। যদিও শিবরাম বাবু বলেছেন যে তিনি অ্যাডভেঞ্চার গল্প নাকি লিখতে পারেন না, তো দেখা যাক আমাদের আজকের গল্প ভূত না অদ্ভুত কেমন হয়। তো চলো চটপট শুরু করা যাক। একটা অ্যাডভেঞ্চার উপন্যাস লিখতে হয়। আমার জীবনে এই ধরনের একটা অ্যাম্বিশন অনেক দিন ধরেই ছিল, কিন্তু কি করে যে সব লেখে গল্পের ছলেই, যদিও যাতে করে অদ্ভুত আর বিচ্ছিরি যত কাণ্ড যার মাথা নেই মুন্ডু নেই একটার পর একটা ঘটে যায়, পরিচ্ছেদের পর পরিচ্ছেদ ঘটতে থাকে। কৌতূহল আর অনিদ্রা সমান তালে জাগিয়ে রেখে ধারাবাহিকভাবে গড়াতে থাকে। কিছুতেই আমি ভেবে উঠতে পারিনি। সত্যি ভাবতে গেলে আশ্চর্য নয় কি, প্রত্যেক পরিচ্ছেদের শেষে এসেই নাস্তানাবুদ হয়ে পড়ো। এরও পরে আরো কি দুর্ঘটনা ঘটতে পারে ধারণা করতেই তোমার মাথা ঘুরবে, এবং পরের পরিচ্ছেদের গোড়াতেই যখন ব্যাপারটা আরো একটু খোলসা হবে, তখন আবার আপন মনেই হয়তো বলবে, দূর দূর, এর জন্যই এত। কিন্তু সে যাই হোক, অ্যাডভেঞ্চারের একটা বই লেখার দুরাকাঙ্ক্ষা, অতি দুরূহ আকাঙ্ক্ষা আমারও ছিল। কিন্তু কি করে যে মাথা খাটিয়ে ওই রকমের একটা গল্প ফাঁদা যায় কিছুতেই ঠাহর করে উঠতে পারছিলাম। সেই আমারই জীবনে যে এমন এক রোমাঞ্চকর ঘটনা ঘটবে কে জানতো। একেবারে সত্যিকারের অ্যাডভেঞ্চার, গল্পের বইয়ে ঠিক যেমনটি ঘটে মাথা মুন্ডুহীন নিখুঁত রকমের হুবহু। কেন যে হলো, কি জন্য যে হলো, এমন কি যে হলো তাও কিছুই আমি খুঁটিয়ে বলতে পারবো না। কোথায় যে হলো তাও আমার কাছে ধোঁয়াটে। সেই অ্যাডভেঞ্চারের কেবল একটি পরিচ্ছেদই আমি জানি, সেইটাই আমি এখানে বিবৃত করব। তার আগে কি ঘটেছে এবং পরেই বা কি ঘটিতব্য আমার জানা নেই, জানার বাসনাও নেই। এই একটি মাত্র পরিচ্ছেদই আমার জীবনে ঘটেছিল, এবং সেই ক্রমশ প্রকাশ্য অ্যাডভেঞ্চারের এই পরিচ্ছেদটি যখন ঘটেছিল, সেই অশুভ মুহূর্তে আমার জীবন নিয়ে আমি হঠাৎ তার মধ্যে গিয়ে পড়েছিলাম। এবং সুখের কথা এই যে জীবন নিয়েই ফিরতে পেরেছি। বেশি দিন আগের কথা নয়, বিশেষ এক জরুরি কাজে ডায়মন্ড হারবারে যেতে হয়েছিল। ইচ্ছে করেই লাস্ট বাসে চেপেছিলাম। যতই ঢিমে তেতলায় চলুক, রাত 2-3টে নাগাদ গিয়ে পৌঁছতে পারব। মনে মনে একটু অ্যাডভেঞ্চারের লালসাও যে ছিল না তা নয়, কলকাতার বাইরে কখনো তো পা বাড়াইনি। রাত দুপুরের পর ডায়মন্ড হারবারের মতো এক অচেনা জায়গায় উতরে বন্ধুর বাড়ি খুঁজে বের করে চৌকিদার, পুলিশ ইত্যাদির সন্দিগ্ধ দৃষ্টি এড়িয়ে কড়া নাড়ানাড়ি করে কিংবা দরজা ভেঙেই বন্ধুকে ঘুম ভাঙিয়ে ডেকে তোলা, বেশ একটুখানি অ্যাডভেঞ্চারই বই কি। বাসে আমি একাই যাত্রী, হুস হুস করে বাস চলেছে। কলকাতা পেরিয়ে অনেক দূর এসেছি বেশ বোঝা যায়। অন্ধকার রাতের ভেতর দিয়ে উত্তাল হাওয়ায় পাড়া গিয়ে মিঠে গন্ধ ভেসে আসছে। দুধারে কোথাও আমবাগান, কোথাও বা বাঁশঝাড়, কোথাও চষা ক্ষেত, কোথাও বা খোড়ো ঘরের বস্তি আবছায়ার মতো চোখে এসে লাগে। এরই মাঝখান দিয়ে যেতে যেতে ভীষণ এক ঝাঁকুনি দিয়ে বাসটা থেমে গেল হঠাৎ। কল বিগড়েছে, গাড়ি আর চলবে না জানা গেল। আজকের মতো এইখানেই নিশ্চিন্দি বলতে কি বেশ একটু ভয় ভয়ই করতে লাগলো আমার। অজানা জায়গায় নির্জন নিশুতিতে কেবলমাত্র ওই ড্রাইভার আর কন্ডাক্টর, ওদের কন্ডাক্ট অথবা ড্রাইভ অকস্মাৎ কি দাঁড়াবে কে বলবে। ওধারে সন্ডা গুন্ডা ওই দুজন, আর এধারে নামমাত্র আমি। আমার রীতিমতো হৃদকম্প শুরু হলো। অবশ্যই নিজেকে আশ্বাস দিতেও কসুর করলাম না, তেমন ভয়ের কিছুই না। সত্যিই হয়তো কল বিগড়েছে, বেগড়াতেও তো পারে, বেগড়োয় নাকি? পথে ঘাটে আখ ছাড়ি তো মোটরের কল বেগড়ায়, না বলে কই বিগড়ে যায়। কেবল স্থান কাল পাত্র তেমন সুবিধের নয়, আমার মনের মতো নয় বলেই কি আর মোটরের কল বেগড়বে না? বেশ তো আমার আবদার। তাছাড়া এমনও তো হতে পারে যে ড্রাইভারের বেজায় ঘুম পাচ্ছে, গাড়ি টানতে সে আর রাজি নয়। ঘুম কি পায় না মানুষের? মোটর চালাতে পেলেও ঘুম পেতে পারে। কিংবা সবচেয়ে যেটা বেশি সম্ভব, এতটা পেট্রোল খরচায় একজন মাত্র আরোহীকে ঘাড়ে করে ডায়মন্ড হারবার পর্যন্ত বয়ে নিয়ে গেলে মজুরি পোষাবে না,
তাই ভেবে বুঝে সুঝেই মোটরের কল বিগড়েছে হয়তো। বলি, গাড়ি ফের চলবে কখন? জিজ্ঞেস করতেই আমার শেষের আশঙ্কাটাই যে সত্য সেই মুহূর্তেই বুঝতে পারলাম। সেই কাল 7টায়। সকাল না হলে কোনখানকার কল বিগড়েছে জানবো কি করে? এই রাত্রে, মানে এত রাত্রে? তাহলে তো ভারী মুশকিল। কাছেই একটা বেসরকারি বাংলো আছে, সেইখানে গিয়ে রাতটা কাটিয়ে দিন গেলেই শুতে দেবে। আর রাতও তেমন অন্ধকার নয়, চাঁদ উঠে গেছে এতক্ষণে। কন্ডাক্টরটা জানালো, চাঁদ উঠেছে বটে, সরু এক ফালি চাঁদ, চাঁদের অপভ্রংশই বলা যায়। অন্ধকারও অনেকটা ফিকে হয়ে এসেছে দেখলাম। বলি, কোন ধারে বাংলোটা? মানে যাবো কোন দিক দিয়ে? রাস্তা থেকে নেমে চষা ক্ষেতের ওপর দিয়ে চলে যান, আল ধরে ধরে চলে যান, একটু গিয়ে সামনে ওই বাগানের আড়ালেই বাংলোটা, বুঝলেন? বাবুর্চিকে ডাকবেন, লোকটা বেশ ভালো। বকশিস পেলে এত রাত্রেও আপনাকে উঠে রেঁধে দেবে। বাংলোর মালিকও খুব ভদ্রলোক, তার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। কেবল শোবার জায়গাই নয়, খাবার ব্যবস্থাও রয়েছে। বাহ, বাসের কল বিগড়ে ভালোই হয়েছে বলতে হবে। একেই বলে বরাত, না চাইতেই বর পাওয়া। যাক, বাস থেকে নেমে রওনা তো দিলাম। চষা জমির ওপর দিয়ে খানা খন্দে পা না পড়ে, হাত পা না ভেঙে, আলটাল সামলে কোনো গতিকে কেবলমাত্র আকাশের চাঁদের সাহায্যে সেই বাগান ঘেঁষা বাংলোয় গিয়ে তো উত্তীর্ণ হলাম। ভেবে কাহিল হচ্ছিলাম অনেক ডাকাডাকি করতে হবে, বন্ধুর জন্য যে প্ল্যান আটা ছিল বাবুর্চির উপরেই প্রয়োগ করতে হবে হয়তো। কিন্তু না, কাছাকাছি হতেই বাংলোর একটা ঘরে আলো জ্বলছে এবং দরজাটাও খোলা দিব্যি চোখে পড়ল। বাহ! আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি, গলা খাঁকারি দেব কিনা ভাবছি, এমন সময় ও মা, ভয়ানক এক দৃশ্য আমার চোখের সামনে উদ্ঘাটিত হলো। ঘরের মাঝখানে খাটে বসে, সেই বাংলোর মালিকই হবে হয়তো, অতিকায় একজন মানুষ, যেমন হৃষ্ট তেমনি পুষ্ট। তবে হৃষ্ট খুব বোধহয় বলা যায় না, তবে যেমন লম্বা তেমনি চওড়া, পাক্কা 3 মণের কম নয় কিছুতেই। শুধু একটি চুল বাদে সারা মাথায় টাক, আর সেই চুলটি কেবল খাড়া হয়ে রয়েছে। তার ডান চোখের উপরে কালো একটা ছোপ এবং ডান হাতের পিঠে উল্কি দিয়ে হরতনের টেক্কা আঁকা, এবং তারই মুখোমুখি দাঁড়িয়ে আরেকটা মুস্কু লোক, তার হাতে রিভলভার, দোরগোড়াতেই দাঁড়িয়ে। আমিও দাঁড়িয়ে পড়লাম দরজার আড়ালে, চলত শক্তিহীন হয়ে পড়লাম বলাই ঠিক। মাটিতে হঠাৎ এঁটে গেলাম যেন। সেই 3 মণি লোকটা বলছিল, দেখো, আমাকে মারাটা তোমার কি ভালো হচ্ছে? হ্যাঁ, আমায় মেরো না, এখনো আমার বয়স আছে, দাঁতও রয়েছে, খুব বুড়ো হয়ে পড়িনি এখনো, এখনো আমায় বাতে ধরেনি, চোখে ছানি না পড়তেই মারা পড়বো, সেটা কি খুব ভালো দেখায় বলো? হ্যাঁ, তো তুমিই বলো, তো তুমি তামাশা করছো, হ্যাঁ, ঠাট্টা করছো, তাই নয় কি? হ্যাঁ, সত্যি সত্যি মারছো না তো আমায়? হ্যাঁ, বলো বলো, তুমিই বলো। পিস্তল হাতে লোকটি খক খক করে একটু হাসলো। হাসলো কি কাশলো বলা শক্ত। হ্যাঁ, মারবো না তাই বই কি, এত কাণ্ড করে এত কষ্ট করে শেষটায় তোমাকে না মেরেই চলে যাই আর কি। অমাবস্যার আর্তনাদ বইটা তুমি পড়নি, তাই এই কথা বলছো। ধরো আর মারো, সেই বইটাও তোমার না পড়া রয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু কি করব, এই জীবনে তুমি আর পড়বার ফুরসত পাবে না, আমি নাচার। নাও, প্রস্তুত হও। এই বলে 3 মণি সেই লোকটাকে প্রস্তুত হবার কিংবা দ্বিতীয় কোনো কথা বলবার অবকাশ না দিয়েই সেই মুস্কো লোকটার হাতের পিস্তলটা বাক্য ব্যয় শুরু করে দিল। 3 মণি লোকটার মৃতদেহ লুটিয়ে পড়ল মাটিতে, এবং আমিও থুপ করে বসে পড়লাম সেইখানে। পিস্তল হস্তে লোকটার নজর এবার আমার দিকে পড়ল। কে হে তুমি? আবার কে কে এসে জুটলে এখানে? গোয়েন্দা টোয়েন্দা নও তো? আজ্ঞে না না না, আমি কোনো গোয়েন্দা টোয়েন্দা নই। হ্যাঁ, ভয় ভয়ে বলি, বেশ সবই নয়, এমনি এসে পড়েছি, একেবারেই দৈবাত। হ্যাঁ, এমনি কি এসে পড়ে নাকি মানুষ? হ্যাঁ, ওই গল্পের বইয়েও তো এসে পড়ে, বহুত পড়া গেছে সেরকম গল্প। আপনার ওই বই দুটোতেও কতবার এসেছে দেখতে পাবেন।
তবে যদি বলেন, মানে অনুমতি করেন যদি, তাহলে এখান থেকে চলেও যেতে পারি। এক্ষুনি যেতে পারি সে বিষয়ে আমার খুব একটা অনিচ্ছা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে চলে যেতে বললেও নিতান্ত অপমানিত বোধ করব না। হ্যাঁ, বলতে বলতে আমি উঠে পড়ি। সেটি হচ্ছে না, যখন এসেই পড়েছ তখন। তার অঙ্গুলি হেলনে পিস্তল হেলনে বললেই যথার্থ হবে, আবার বসে পড়তে হয়। তাহলে যদি আপনার অভিরুচি হয়, মানে নেহাত আপত্তি না থাকে, আবার আরজি শুরু হয় আমার। আপনি আমাকে মারলেও মারতে পারেন, ওই ওই পিস্তল দিয়েই মারতে পারেন, আমার তেমন কোনো অরুচি নেই। যদিও আমার দাঁত পড়েনি, তো তবে বাত ধরেছে কিনা ঠিক বলতে পারবো না। তবু যে কারণেই হোক, বাঁচতে আমার আর উৎসাহ নেই। বেঁচে কি হবে? হ্যাঁ হ্যাঁ, বেঁচে লাভ। আপনার উল্লিখিত ওই বই দুটো আমি পড়েছি, এই সেদিনই তো পড়লাম। তবে পড়বার পর থেকেই আমার বাঁচবার স্পৃহা লোপ পেয়েছে। সেই বই থেকেই জানা যায় এরকম স্থান কালে মারাই উচিত, এবং মরাটাই বাঞ্ছনীয়। এরকম সুযোগ হাতছাড়া হতে দেওয়া ঠিক নয়, আপনারও নয়, আমারও নয়। একবার ফসকালে আর আসবে কিনা কে জানে। এরকম সুযোগ কটা আসে জীবনে? হ্যাঁ, এরকম অবস্থায় মরতে পারলে কেউ না কেউ আমাদের এই অ্যাডভেঞ্চারের কথা লিখবেই। আর মরে অমর হতে কে না চায় বলুন? হ্যাঁ, তার উপর মেরে হতে পারলে তো আর কথাই নাই। মরা অত সহজ নয় হে ফাজিল ছোকরা, অমর হওয়া অত সস্তা নয়। ইয়ার কি পেয়েছো নাকি? যেখানে আছো সেখানে চুপটি করে বসে থাকো। আমাকে ভাবতে দাও আগে। এক রাত্রে একটা খুনি যথেষ্ট কিনা আগে ভেবে দেখি। যদি মনে হয় আরো একটা হলে নেহাত মন্দ হয় না, তখন না হয় তোমাকে দেখা যাবে। বলি হত্যা হাহাকার বইটা তুমি পড়েছো নাকি হে? ওটাতে এক রাত্রে কটা খুন ছিল? ও বইটা আমি অনেক খুঁজেছি, কিন্তু বাজারে পাইনি। কার লেখা তাও ছাতা জানি নে। কার লেখা জানো? আগে আমি লিখিনি। অ্যাডভেঞ্চার আমার বড় আসে না। এর বাজে কথা। অমন করলে, ওরকম কথার উপর কথা বললে, এরকম বাজে বকলে, খুন না করেই, হ্যাঁ বলে দিচ্ছি, খুন না করেই গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো তোমায়। সোজা তাড়িয়ে দেবো, মনে থাকে যেন। অমর হওয়ার পথ চিরদিনের মতো রুদ্ধ করে দেবো। ভয় পেয়ে আমি চুপ মেরে গেলাম। অনেকক্ষণ চুপচাপ। মুস্কো লোকটা আপন মনেই বলতে থাকে হঠাৎ, আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? এর মুন্ডুটা কেটে নিয়ে সেই কাটা মাথাটা ম্যাজিস্ট্রেটকে গিয়ে প্রেজেন্ট করলে কেমন হয়? স্ট্রেট একেবারে ম্যাজিস্ট্রেটকে। কোনো অ্যাডভেঞ্চার বইয়ে এরকমটা কি ঘটেছে? ও হে, ও পড়েছো নাকি হে কোনো বইয়ে এরকম? আমাকে উদ্দেশ্য করেই হাঁক ডাক, তা বেশ ভালোই বুঝতে পারি। অগত্যা বলতে হয়, আগে ঘটার বিচিত্র কি, এরকম তো ঘটেই থাকে, না পড়লেও বলে দিতে পারি। আহ, বড্ড বাজে বকো তুমি। বলছি না আমায় বকিও না, ভাবতে দাও আমায়। তাহলে এরপর সেই হত্যাকারী ভদ্রলোক একেবারেই ভাবনার সাগরে নিমগ্ন হলেন। হেসে উঠলেন সেই ভোরবেলার দিকে। বাবুর্চি এসে পড়তেই ভেসে উঠতে হলো। বাবুর্চির হাতে ব্রেকফাস্টের ট্রে, তাতে টোস্ট, রুটি, মাখন, চা, ডিম। স্বর্গীয় মোটা লোকটির জন্যই আনা হয়েছিল বেশ বোঝা যায়। দরজার বাইরে ওইভাবে বসানো আমাকে এবং দরজার ভেতরে সেই মুস্কো লোকটিকে দেখেই বাবুর্চির মুশকিল ঠেকেছিল। তার উপরে অস্ত্র শস্ত্র, খুন খারাপি ইত্যাদির আমদানি দর্শন করে চায়ের ট্রে ফেলে দিয়ে পিটটান দেয়াই যথোচিত হবে কিনা চিন্তা করছিল বেচারা। এমন সময় সেই হত্যাকারী হঠাৎ হাহাকার করে ওঠে, হয়েছে হয়েছে, ইউরেকা! নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। পিস্তল চালিত হয়ে বাবুর্চি মন্ত্রমুগ্ধের মতো ব্রেকফাস্টের ট্রে সেই মুস্কো লোকটির সম্মুখে এনে ধরে দেয় এবং নিজে এগিয়ে গিয়ে সেই ধরাশায়ী তিনমণির পাশে আশ্রয় নেয়। এই কথাই ভাবছিলাম, এই এই টোস্ট রুটির কথাই। হুন তো করলাম, কিন্তু তারপরে আর কি করা যায়? এতক্ষণ ধরে সেই কথাই ভাবছিলাম। এই তো চমৎকার একটা হাতের কাজ রয়ে গেছে। বাহ বাহ।
বেশ বানিয়েছো তো টোস্টগুলো। দেখি। ডিম সেদ্ধটাও নেহাত মন্দ করনি তো। বাহ 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 বাহ। বাম হস্তে পিস্তল ধারণ করে সেই মারখুনে মানুষটা ডান হাতের সদ্ব্যবহার শুরু করে দেয়। আমিও সেই তালে একটু ফাঁক পেতেই সরে পড়ি সেখান থেকে। একেবারে সেই বড় রাস্তায়, ডায়মন্ড হারবার রোডে। কিন্তু কোথায় বা সেই বাস, কাকস্য পরিবেদনা। সদ্য উত্থিত একজন প্রাতকৃত্যকারীর কাছ থেকে থানাটা কোন দিকে জেনে নিয়ে আবার দৌড় লাগাই। মাইল দেড়েক দৌড়ে পৌঁছালাম গিয়ে থানায়। এক ছুটেই উঠলাম গিয়ে থানার উঠোনে। বাংলোর মালিককে বাংলোর মধ্যেই খুন করে রেখেছে। এখনই তদন্ত করবার জন্যে দারোগাকে খবরটা জানানো দরকার। হন্তদন্ত হয়ে এখনো গেলে হয়তো হাতে নাতে পাকড়ানো যাবে। পাহারাওয়ালার ইঙ্গিতে বুঝলাম দারোগা বাবু অফিস ঘরে। এক লাফে ধাপ কটা টুপকে দরজা ঠেলে অফিস ঘরে ঢুকলাম। ঢুকে কি দেখলাম দেখলাম দারোগা বাবুটি যেমন লম্বা তেমনি চওড়া, বেশ হৃষ্টপুষ্ট ভদ্রলোক। পাক্কা 3 মনের কম যান না। ওই পিল্লায় চেহারা নিয়ে তার চেয়ারে গ্যাঁট হয়ে বসে রয়েছেন। তার ডান চোখের কাছটায় কালো ছোপ এবং ডান হাতের পেছনে সবুজ উল্কিতে একটা টেক্কা মারা, হরতনের টেক্কা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ভদ্রলোকের দেহে প্রাণ নেই। পিস্তল দিয়েই কে যেন তাকে নিঃশেষ করে গেছে, স্পষ্টই বোঝা যায়। সোজা তার বুকের ভেতর দিয়েই গুলি চালিয়ে দিয়েছে। হ্যাঁ, কি অন্যায়। আর হ্যাঁ, তারও সারা মাথায় ঝাড়া টাক, ওই শুধু একটি মাত্র চুল খাড়া হয়ে দাঁড়িয়ে। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যদি খুবই ভালো লাগে তাহলে বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে নাও টেলস অফ রিকল। আর কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের গল্পটা কেমন লাগলো। তো বন্ধু, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আজ এখানেই